Good evening, everyone. আচ্ছা, টুডে মাই ভয়েস ইজ এ বিট চোকড, তাই তোমাদের একটু সমস্যা হতে পারে বুঝতে। যাই হোক, লেটস স্টার্ট। এর আগের ক্লাসে আমরা পিএন জাংশন ডায়োডের ক্ষেত্রে সেটার যে বেরিয়ার ফর্মেশন সেগুলো দেখেছিলাম, যে কিভাবে একটা ডিপ্লিশন রিজন ফর্ম হয় আর একটা পোটেনশিয়াল বেরিয়ারের সৃষ্টি হয়, রাইট? আর সেটার যে নিউমেরিক্যাল এক্সপ্রেশন বা ইকুয়েশন ওগুলো সব বের করেছিলাম। তো আজকে দেখবো, তাও আবার একটা আমরা আগের দিন দেখেছিলাম যখন পিএন জাংশন ডায়োডটা ওপেন সার্কিট অবস্থায় থাকে। তো আজকে দেখবো যখন আমরা সেটাকে ব্যাটারির সাথে কানেক্ট করি তখন কিভাবে ওই সেই বেরিয়ার পোটেনশিয়ালটা চেঞ্জ করে বা কীভাবে কারেন্ট ফ্লো হয় কি হয় না। লেটস হ্যাভ এ লুক অন দ্যাট, রাইট? তো যেহেতু পিএন জাংশন ডায়োড, তোমরা এই ছবির দিকে তাকাও, যেহেতু পিএন জাংশন ডায়োড ইজ আ 2-terminal device, you can obviously connect the battery in two ways, right? এবার যখন তুমি তোমার পি সাইড অফ দ্য ডায়োডকে ব্যাটারির পজিটিভের সাথে লাগাচ্ছি আর এন সাইড অফ দ্য ডায়োডকে যখন ব্যাটারির নেগেটিভের সাথে লাগাচ্ছি, তখন এই যে কনফিগারেশন, এটাকে আমরা কি বলছি? ফরওয়ার্ড বায়াসড কনফিগারেশন, রাইট? মানে এই অবস্থায় আমরা বলি দ্য পিএন জাংশন ইজ ফরওয়ার্ড বায়াসড when the p side of the diode is connected to the positive terminal of the battery and the n side of the diode is connected to the negative terminal of the battery. এবার তোমরা যদি ছবিটার দিকে তাকাও, আমরা আগেই দেখেছি ওপেন সার্কিট অবস্থায় কিন্তু আমার একটা ডিপ্লিশন রিজন ফর্ম হয় যেখানে একটা বেরিয়ার পোটেনশিয়ালের সৃষ্টি হয়। তো in the n side we have the acceptor ions, immobile acceptor ions, and in the p side we have the immobile acceptor ions, and in the n side we have the immobile donor ions, right? তো এইদিকে একটা পজিটিভ চার্জের সৃষ্টি হচ্ছে, এইদিকে একটা নেগেটিভ চার্জের সৃষ্টি হচ্ছে। তো এটাকে তোমরা এইভাবে ভেবে নিতে পারি, এটা যে এরকম একটা এফেক্টের সৃষ্টি হচ্ছে, রাইট? এই দিকটা নেগেটিভ, এই দিকটা পজিটিভ। তাহলে এই ছবি থেকে ইট ইজ ভেরি ক্লিয়ার যে এই যে অ্যাপ্লাইড পোটেনশিয়ালটা, সেটা অ্যাপ্লাইড যে পোটেনশিয়াল ডিফারেন্স ডিউ টু দ্য ব্যাটারি, সেটা কিন্তু আমার বেরিয়ার পোটেনশিয়ালের এগেনস্টে কাজ করছে। দেখো, পজিটিভ নেগেটিভ, আর এখানে কিন্তু নেগেটিভ দিকে এটা, পজিটিভ দিকে এটা, রাইট? তার মানে কি হচ্ছে, যেহেতু এটা এর এগেনস্টে কাজ করছে, তার মানে ইট ইজ ডিক্রিজিং দ্য বেরিয়ার পোটেনশিয়াল। আর যেহেতু বেরিয়ার পোটেনশিয়ালটা ডিক্রিজ হয়ে যাচ্ছে, তার মানে কি বেরিয়ার পোটেনশিয়ালি বেসিক্যালি বেরিয়ার দিচ্ছিল, মেজরিটি কেরিয়ার্সরা ফ্লো করতে পারছিল না, কিন্তু ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে কিন্তু সেই বেরিয়ার পোটেনশিয়ালের একটা ডিক্রিজ ঘটে, যার জন্য পি সাইড থেকে হোলসরা আবার এন সাইডে ডিফিউজ করতে পারে। সিমিলারলি এন সাইড থেকে ইলেকট্রনসরা পি সাইডে ডিফিউজ করতে পারে, সিন্স দ্য বেরিয়ার পোটেনশিয়াল ইজ বিং রিডিউসড। তো সেটাই এখানে ডায়াগ্রামেও দেওয়া হয়েছে। দ্য ওয়াই অ্যাক্সিস ইউ হ্যাভ দ্য ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল, অ্যান্ড দ্য এক্স অ্যাক্সিস উই হ্যাভ প্লটেড দ্য ডিস্টেন্স ফ্রম দ্য জাংশন। তাহলে এই ব্ল্যাক লাইনটা যদি আমার আগের পোটেনশিয়াল ডিফারেন্সটা হয়, বেরিয়ার পোটেনশিয়ালটা হয়, তাহলে অন দ্য অ্যাপ্লিকেশন অফ দ্য ফরওয়ার্ড বায়াস আমাদের কিন্তু সেই পোটেনশিয়ালটা ডিক্রিজ করে যায় ভিবি মাইনাস বি অ্যামাউন্টে, right? So the new potential that is working across the junction is equal to VB minus V, and since it is less than the barrier potential, now the majority carriers can pass through the junction. তুমি যত এই ফরওয়ার্ড পোটেনশিয়াল বাড়াবে, আমরা দেখব যে there will be rise in the forward current, right? সিমিলারলি তাহলে যদি রিভার্স বায়াস আমরা নাম থেকেই বুঝতে পারি, এবার দ্য পি সাইড অফ দ্য ডায়োড উইল বি কানেক্টেড টু দ্য নেগেটিভ টার্মিনাল অফ দ্য ব্যাটারি, অ্যান্ড দ্য এন সাইড অফ দ্য ডায়োড উইল বি কানেক্টেড টু দ্য পজিটিভ এন্ড অফ দ্য ব্যাটারি। এবার এই ডিপ্লিশন রিজনের কনফিগারেশনটা এরকম হয়ে আছে, মানে এটাকে তুমি অবভিয়াসলি ভেবে নিতে পারো একটা নেগেটিভ আর একটা পজিটিভ। তাহলে ইফ ইউ লুক এট দ্য ডায়াগ্রাম, সি দ্য অ্যাপ্লাইড পোটেনশিয়াল, জাস্ট আ সেকেন্ড, আচ্ছা, the applied potential difference is in direction বা is favoring the barrier potential, কারণ এখন নেগেটিভ পজিটিভ একদিকে হয়ে গেছে। তো all the reverse bias is doing is it is increasing the barrier potential, right? তার মানে এই ব্ল্যাক লাইনটা যদি আমার আগের বেরিয়ার পোটেনশিয়াল হয়, তাহলে অন দ্য অ্যাপ্লিকেশন অফ দ্য রিভার্স বায়াস ভোল্টেজ আমার কিন্তু এই বেরিয়ারটা বেড়ে যাচ্ছে। এবার যেহেতু বেরিয়ারটা বেড়ে যাচ্ছে, মেজরিটি কেরিয়ার্স, ইন আইডাল কেস মেজরিটি কেরিয়ার্স কিন্তু এই জাংশনটা ক্রস করতে পারবে না,
only you will get current due to the minority carriers, যে কিছু যে মাইনরিটি ক্যারিয়ার থাকবে তারাই শুধু ফ্লো করবে আর একটা রিভার্স স্যাচুরেশন কারেন্ট পাওয়ার কথা। আইডল কেসে তো কোনো কারেন্টই পাওয়ার কথা না, রিভার্সে কোনো কারেন্টই পাওয়ার কথা না। আর হলো কিন্তু যেটা দেখা যাচ্ছে সেটা হলো মেজরিটি ক্যারিয়ার্সের ফ্লো কিন্তু একদমই বন্ধ হয়ে যাওয়ার কথা ইন আইডল কেস, কিন্তু সামান্য কিছু ফ্লো হয়। তো বিকজ যেটা বললাম এখনই যে আমাদের বেরিয়ার যে ডিফারেন্সটা সেটা কিন্তু রিভার্স বায়াসের জন্য ইনক্রিজ করে যায়, তাই মেজরিটি ক্যারিয়ার্সরা আর সেই সাফিসিয়েন্ট এনার্জি পায় না যে ওরা বেরিয়ারটাকে জাংশনটাকে ক্রস করে অন্যদিকে যেতে পারবে, রাইট? সো কারেন্ট ডিক্রিজেস অন biasing, on reverse biasing the PN junction diode. আচ্ছা, তো এটা গেল ফরওয়ার্ড অ্যান্ড রিভার্স বায়াস মেকানিজম। এবার আমরা এই টোটাল যে বায়াসিং ওপেন সার্কিট কন্ডিশন কি, ফরওয়ার্ড বায়াস বা রিভার্স বায়াস, সেখানে কেন কারেন্ট বাড়ছে কমছে, সেটা আমরা টোটালটা এখন এনার্জি ব্যান্ড স্ট্রাকচার থেকে যদি বুঝতে চাই তো সেটাও বোঝা সম্ভব। সেটার জন্য আমরা একটু আগের জাস্ট সেমিকন্ডাক্টর এনার্জি ব্যান্ড ডায়াগ্রামগুলো দেখে নিই। আমরা আগেই দেখেছি কন্ডাকশন ব্যান্ড, কোনো সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে কিন্তু একটা ফরবিডেন এনার্জি গ্যাপ হয়, রাইট? কন্ডাক্টার্সের ক্ষেত্রে এটা হয় না, কারণ ওভারল্যাপিং কন্ডাকশন আর ভ্যালেন্স ব্যান্ড হয়। আর সে আবার ইনসুলেটরদের ক্ষেত্রে এই গ্যাপটা অনেকটাই বড় হয়, রাইট? তো এটা যদি আমার ইন্ট্রিনসিক একটা সেমিকন্ডাক্টরের জন্য আমার হলো এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম, রাইট? সিমিলারলি আমরা কি দেখেছি, আচ্ছা এবার আমরা ফর দ্য ফার্স্ট টাইম উই আর ইন্ট্রোডিউসিং দিস টার্ম দ্যাট ইজ আ ফার্মি লেভেল। এটা আগে আমরা দেখিনি। তো ফার্মি লেভেলের কিছু ফিজিক্যাল সিগনিফিকেন্স আছে, ঠিক আছে? ফার্মি লেভেলকে তুমি অবভিয়াসলি ইউ ক্যান ফাইন্ড ইটস পজিশন ইউজিং দ্য ফার্মি ডিরাক স্ট্যাটিস্টিক্স। ম্যাথামেটিক্যালি সেগুলো সবই ক্যালকুলেট করা সম্ভব, কিন্তু আমরা ফিজিক্যাল সিগনিফিকেন্স যাচ্ছে যে ফার্মি লেভেলটাকে দেখে আমি কী কী ইনফারেন্স ড্র করতে পারবো। তো ফার্মি লেভেল বেসিক্যালি একটা রেফারেন্স এনার্জি লেভেল হিসাবে দেখতে পারো, যে এই এনার্জি লেভেলের পজিশন ওয়াইজ আমরা বুঝতে পারি যে যে প্রবাবিলিটি অফ অকুপেন্সি অফ এ লেভেল কতটা, বা এভারেজ এনার্জি লেভেল অফ দ্য ইলেকট্রনস, এটাকে আমরা এভারেজ এনার্জি লেভেলস অফ দ্য ইলেকট্রনসও বলতে পারি, রাইট? এবার তার মানে কি, কন্ডাকশন যখন একটা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর থাকে তখন কিন্তু নাম্বার অফ হোলস ইজ ইকুয়াল টু নাম্বার অফ ইলেকট্রনস, ফ্রি হোলস ইকুয়াল টু নাম্বার অফ ফ্রি ইলেকট্রনস অ্যাভেলেবল ফর কন্ডাকশন। তার মানে কন্ডাকশন ব্যান্ডে যতগুলো স্টেট অ্যালাউড এনার্জি স্টেট ফিল্ড উইথ ইলেকট্রন আছে, ভ্যালেন্স ব্যান্ডেও কিন্তু ততগুলো এনার্জি লেভেল ফিল্ড। যেহেতু কন্ডাকশন ব্যান্ডের energy levels occupied in conduction band is equal to the energy levels occupied in valence band, তার জন্য probability of occupancy যেহেতু দুই দিকেই সমান, তার জন্য কিন্তু আমার ফার্মি লেভেলের পজিশনটা মাঝামাঝি, ঠিক আছে? সো অল উই আর টকিং অ্যাবাউট ইজ the position of the Fermi level acts as a reference energy level. এটার পজিশন থেকে আমরা কি বুঝতে পারি, probability of occupancy of the allowed energy states in case of intrinsic semiconductor, since the number of energy states occupied in conduction band is equal to the number of energy states occupied in valence band, তার জন্য কিন্তু আমার Fermi লেভেলটা একদম মাঝামাঝি অবস্থিত, because it is a measure of the probability of occupancy of the levels. Its position indicates the probability of occupancy of the levels, right? আর এটাকে তুমি simply, এটার আরেকটা ইন্ডিকেশন আছে যে this Fermi level can be simply considered as the average energy level of the electrons, ঠিক আছে? এবার তাহলে আমরা যদি পি টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে যাই, তাহলে আমার এনার্জি ব্যান্ড স্ট্রাকচারটা এরকম, কন্ডাকশন ব্যান্ড, ভ্যালেন্স ব্যান্ড। আর ভ্যালেন্স ব্যান্ডের কাছে কিন্তু একটা অ্যাকসেপ্টার এনার্জি লেভেলের সৃষ্টি হয়ে গেছে, যেটা এর আগের ক্লাসে আমরা ডিসকাস করেছি। এবার পি টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কি দেখা যায়, যে আমার ফার্মি লেভেল শিফটস টুয়ার্ডস দ্য ভ্যালেন্স ব্যান্ড। সেটা ইজ ভেরি মাচ এক্সপ্লেনেবল ফ্রম দ্য ডেফিনেশন অফ ফার্মি লেভেল, কারণ পি টাইপের ক্ষেত্রে কিন্তু এবার নাম্বার অফ স্টেটস ফিল্ড ইন দ্য ভ্যালেন্স ব্যান্ড উইল বি মোর দেন দ্য নাম্বার অফ স্টেটস ফিল্ড ইন দ্য কন্ডাকশন ব্যান্ড। কারণ পি টাইপের ক্ষেত্রে তো ইলেকট্রন অ্যাভেলেবল ফর কন্ডাকশন খুবই কম, তাই কন্ডাকশন ব্যান্ডে তো ইলেকট্রনস কম থাকবে।
কিন্তু in room temperature you can understand যে all the acceptor ions will be ionized and holes will be available for conduction, তাই না? তার জন্য কিন্তু energy levels in the valence band will be more energy levels will be filled in the valence band than the conduction band. যেহেতু valence band এর energy level বেশি filled, তার জন্য কিন্তু আমার ফার্মি লেভেল ভ্যালেন্স ব্যান্ডের দিকে শিফট করে যাবে, কারণ সেই একই এক্সপ্লেনেশন থেকে যেহেতু প্রবাবিলিটি অফ অকুপেন্সি অফ লেভেলস ইজ হায়ার টুয়ার্ডস দ্য ভ্যালেন্স ব্যান্ড, তার জন্য আমার ফার্মি লেভেল কিন্তু ভ্যালেন্স ব্যান্ডের দিকে শিফট করে যাবে। সিমিলারলি যদি তুমি এন টাইপ সেমিকন্ডাক্টর কনসিডার করো, এই ক্ষেত্রে যেহেতু আমার নাম্বার অফ ইলেকট্রনসটা বেশি, তার মানে কন্ডাকশনের জন্য অ্যাভেলেবেল বেশি, তাই কন্ডাকশন ব্যান্ডের এনার্জি লেভেলস বেশি ফিল্ড হবে, হোলস অত অ্যাভেলেবেল নেই, যার জন্য since the probability of occupancy in the conduction band by the electrons is greater, the Fermi level will shift towards the conduction band, right? So that's all about the position of the Fermi level. আমরা ডিটেইলড ম্যাথামেটিক্যাল কোনো ক্যালকুলেশনসে যাচ্ছি না, বাট ফিজিক্যালি এটা বুঝে রাখো। এবার তাহলে যখন আমার পিএন জাংশনটা ফর্ম হচ্ছে তখন কি হচ্ছে? দ্য সিনারিও ইজ সামথিং লাইক দিস। ইন দ্য পি সাইড দ্য ফার্মি লেভেল ইজ in the lower side, that is it is towards the valence band. In the n side the Fermi level is on the higher side, that is it is near the conduction band. এবার যেমন তোমাদেরকে এক্ষুনি বললাম যে দ্য পজিশন অফ দ্য ফার্মি লেভেল কিন্তু অলসো গিভস ইউ দ্য অ্যাভারেজ এনার্জি অফ দ্য ইলেকট্রনস। তার জন্য যখন এই জাংশনটা ফর্ম হচ্ছে, একদিকে ইলেকট্রনের এনার্জি কম, আরেকদিকে অ্যাভারেজ এনার্জি বেশি, এটা তো হতে পারে না, কারণ তাহলে ইকুইলিব্রিয়াম কন্ডিশনেও কি হবে, ইলেকট্রনস উইল কিপ ফ্লোয়িং। তাই দ্য মোমেন্ট দ্য জাংশন ইজ ফর্মড, এই একটা জাংশনটা যখনই ফর্ম হচ্ছে তখনই আমরা জানি একটা ডিপ্লিশন রিজনের ফর্মেশন হচ্ছে। ডিপ্লিশন রিজনের ফর্মেশনের জন্য এই যে এনার্জি লেভেলগুলোর কিন্তু শিফটিং হচ্ছে, রাইট? শিফটিংটা কতক্ষণ অবধি হচ্ছে? এই আমার এন সাইডের এনার্জি লেভেল দে উইল শিফট আপওয়ার্ড অ্যান্ড দ্য পি সাইডের এনার্জি লেভেল দে উইল শিফট আপওয়ার্ড অ্যান্ড দ্য এনার্জি লেভেল অফ দ্য এন সাইড উইল শিফট ডাউনওয়ার্ড, রাইট? কতক্ষণ অবধি এই শিফটটা হবে? যতক্ষণ অবধি দুই দিকের ফার্মি লেভেল একই পজিশনে চলে না আসে। That has to be the case because Fermi level gives you the measure of the average energy of the electrons, and at equilibrium the average energy of the electrons across the diode has to be constant, right? তাহলে সেখান থেকেই বোঝা যাচ্ছে যে দেখো এখানে কিন্তু সেই এনার্জি ব্যারিয়ারের সৃষ্টি হয়ে গেছে, কারণ যখনই একটা ইলেকট্রন এন সাইড থেকে পি সাইডে মুভ করতে যাবে তখনই কিন্তু এই এনার্জি ডিফারেন্সটা ইট হ্যাজ টু বি গিভেন দিস এনার্জি ডিফারেন্স, নয়তো কিন্তু ক্রস করতে পারছে না। তাহলে যেমন ওপেন সার্কিটের ক্ষেত্রে আমরা দেখেছি যে একটা এনার্জি ব্যারিয়ার সৃষ্টি হচ্ছে, এনার্জি ব্যান্ড স্ট্রাকচারের থেকেও কিন্তু আমরা সেটাই পাচ্ছি। The same thing just through different explanations. The energy band structure theko it is very much understandable that due to the formation of the junction in open circuit condition a creation of energy barrier is obtained, যার জন্য আমার ফার্দার ডিফিউশন প্রসেসটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। এবার তাহলে দেখে নিই ফরওয়ার্ড বায়াস করলে কি হচ্ছে আর রিভার্স বায়াস করলে কি হচ্ছে। এই এনার্জি ব্যান্ড স্ট্রাকচারটার দিকে তাকাও। তাহলে যখন ফরওয়ার্ড বায়াস করছি আমার এই প্রত্যেকটা এনার্জি লেভেলই কিন্তু শিফট করে যাচ্ছে। শিফট করে আমি কি দেখতে পাচ্ছি, আগে যে এনার্জি ব্যারিয়ারটা ইবি ছিল ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে কিন্তু সেই এনার্জি ব্যারিয়ারটা কমে যাচ্ছে। ইবি মাইনাস ইভি, ভি ইজ নাথিং বাট দ্য ফরওয়ার্ড বায়াসিং পোটেনশিয়াল। তাহলে এই ডিফারেন্সটা কমে যাওয়ায় আবার আমার ইলেকট্রনস আর এবল টু দ্য মেজরিটি ক্যারিয়ার্স আর এবল টু ক্রস দ্য জাংশন। সিমিলারলি যখন তুমি রিভার্স বায়াস করছো তখন এইটা হলো সেটার করেসপন্ডিং কার্ভটা, যে তখন আমার এনার্জি ব্যারিয়ারটা বেড়ে যাচ্ছে, বেড়ে ইবি প্লাস ইভি হয়ে যাচ্ছে, ভি ইজ দ্য অ্যাপ্লাইড রিভার্স বায়াস। আর যেহেতু এনার্জি ব্যারিয়ারটা বেড়ে যাচ্ছে তার জন্য কিন্তু মেজরিটি ক্যারিয়ার্স আর আনএবল টু ক্রস দ্য জাংশন, রাইট? তো that's all how you can explain the formation of energy barrier and the forward and reverse bias conditions from the energy band structure. আচ্ছা, তো এত কিছু দেখার পর এবার আমরা দেখতে চাই যে তাহলে ফরওয়ার্ড বায়াস অ্যাপ্লাই করলে কারেন্টটা কি হচ্ছে, রিভার্স বায়াস অ্যাপ্লাই করলে কারেন্টটা কি হচ্ছে, কতটা বাড়ছে কি কমছে।
তো এতক্ষণ জাস্ট ফিজিক্যালি আমরা সেটা দেখলাম যে হ্যাঁ ফরওয়ার্ড বায়াস অ্যাপ্লাই করলে কারেন্ট বাড়বে আর রিভার্স বায়াস করলে কমে যাবে। তো সেটার আমরা ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনটা ডিরাইভ করবো যে কতটা বাড়বে কতটা কমবে কী অবস্থা, রাইট? তো সেটা ডিরাইভ করার জন্য তোমাদের তার আগে কিছু জিনিস বুঝতে হবে। আমরা ওগুলো ডেরিভেশনে যাচ্ছি না, কিন্তু জাস্ট আমি কিছু ইনফরমেশন তোমাদের বলে রাখছি আগে যাতে ডেরিভেশনটা তোমরা বুঝতে পারো। এক হলো যে এটা যে মাইনরিটি কেরিয়ার কনসেন্ট্রেশন, দিস ইজ আ ইজি ডেরিভেশন, তোমরা চাইলে বইয়ের থেকে দেখে নিতে পারো, আমি সেটা আর করাচ্ছি না এখানে। বাট অল আই এম ট্রাইং টু সে ইজ, ধরো এন সাইডে হোলস, we are trying to see the concentration of minority carriers, right? তো তুমি ধরে নাও যে you have a PN junction diode and বা ধরো তুমি একটা N type semiconductor আছে তোমার কাছে, তো সেই N type semiconductoরেও তো তোমার কিছু মাইনরিটি ইকুইলিব্রিয়াম একটা লেভেল থাকবে মাইনরিটি ক্যারিয়ার্সের, তাই না? তো সেই তো একটা ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন অফ হোলস সেখানেও থাকছে, সেটা খুবই কম। বাট সিমিলারলি যদি তুমি পিস টাইপের সেমিকন্ডাক্টর ধরো, সেখানেও কিন্তু খুব কম লেভেল অফ মাইনরিটি ক্যারিয়ার্স আছে, মানে ইলেকট্রনস আছে। তো সেই কনসেন্ট্রেশনটা তো কনস্ট্যান্ট, সেই ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশনটা কিন্তু সবসময় মেনটেন্ড হবে। ধরো এই এনসাইডের ক্ষেত্রে আমরা ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশনটাকে নাম দিয়েছি PN0। সো PN0 ইজ নাথিং বাট দ্য ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন অফ দ্য হোলস অন দ্য এনসাইড, দ্যাট ইজ দ্য মাইনরিটি ক্যারিয়ার্স, রাইট? এবার আমরা দেখতে চাচ্ছি যে যদি আমরা কোনো ধরো আমরা N টাইপের সেমিকন্ডাক্টরটাকে ইলুমিনেট করেছি বা কিছু একটা করে আমরা কি করেছি, নাম্বার অফ তোমার হোল কনসেন্ট্রেশনটা বেড়ে গেছে, মানে কি একটা ইকুইলিব্রিয়াম হোল কনসেন্ট্রেশন ছিল, কিন্তু আমরা এমন কিছু করলাম যে এই পয়েন্টে আমার প্রচুর হোলস আমরা ইনজেক্ট করেছি, রাইট? ধরো ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন হলো 5, আর এবার আমরা কি করছি, 10টা হোল ঢোকাচ্ছি তোমার এই x=0 থেকে, মানে এনসাইড সেমিকন্ডাক্টরে আমি 10টা হোল কোনোভাবে এমন কিছু কাজ করেছি, এখানে টেম্পারেচার বাড়িয়েছে বা কিছু করেছি, যার জন্য আমার হোল কনসেন্ট্রেশন বেড়ে 10 হয়ে গেছে এই এন্ড বাউন্ডারিতে, রাইট? যদি এরকম কোনো ঘটনা ঘটে তাহলে কি দেখা গেছে যে ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশনটা তো থাকছেই, মানে এই 10কে যদি ডিভাইড করো 5 তো ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন সেটা থাকবেই, কারণ ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন থেকে কমতে পারে না, কিন্তু সেটার যে এক্সেসটা মানে আরও যে 5টা হোল বাকি থাকলো, সেই 5টা হোল কিন্তু এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ করবে উইথ ডিস্টেন্স from this end where they have been injected, right? তার মানে কি দ্য এক্সেস মাইনরিটি ক্যারিয়ার্স, এক্সেস বলতে দ্য এক্সেস অ্যাবাভ দ্য ইকুইলিব্রিয়াম লেভেল, সেই এক্সেস মাইনরিটি ক্যারিয়ার উইল ডিক্রিজ এক্সপোনেনশিয়ালি ফলোয়িং দিস রুল, রাইট? যেখানে PN বার, মানে এখানে যদি এই ডায়াগ্রামটা বুঝতে চাও তাহলে আমরা ধরছি যে এই লেভেলে মানে x=0-তে আমার ইনজেকশন লেভেল মানে মাইনরিটি ক্যারিয়ার্স যেটা ঢুকলো সেটা ইজ গিভেন বাই PN0, রাইট? এবার PN0 দুটো কম্পোনেন্ট আছে, একটা হলো ইকুইলিব্রিয়াম মাইনরিটি লেভেল যেটা ইজ PN সাবস্ক্রিপ্ট 0, এটা থাকবেই, কিন্তু তার উপরে যেটা এক্সেসটাকে আমরা নাম বলছি PN'0, সেই এক্সেসটা কিন্তু ডিক্রিজ করে যাবে এক্সপোনেনশিয়ালি, রাইট? সেটারই যে এক্সপ্রেশনটা সেটা ইউ ক্যান ডিরাইভ, আমি সেটা ডিরাইভ করছি না, ইট উইল ডিক্রিজ এক্সপোনেনশিয়ালি ফলোয়িং দিস রুল ওয়্যার LP ইজ কল্ড দ্য ডিফিউশন লেন্থ, রাইট? ডিফিউশন লেন্থ কিন্তু কিছুই না, যতটা ডিস্টেন্স ট্রাভেল করলে ইনিশিয়াল কনসেন্ট্রেশনটা 1/e তে ফল করে যায়, সেটাই হলো ডিফিউশন লেন্থ, সেটা ফ্যাক্টর না। এবার তাহলে কথা হলো যদি আমি একটা পার্টিকুলার পয়েন্ট এক্সে তাহলে কনসেন্ট্রেশন অফ মাইনরিটি ক্যারিয়ার দেখতে চাই, সেটা বেসিক্যালি কি এই ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন তো থাকছেই, তার উপরে প্লাস কমে যতটা হয়েছে, দেখো সেটাই লিখেছি, দ্য কনসেন্ট্রেশন অফ মাইনরিটি ক্যারিয়ার অ্যাট আ পয়েন্ট এক্স ইজ ইকুয়াল টু দ্য ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন, এটা তো থ্রু আউট থাকবেই, এক্সেস যেটা ছিল সেটা ডিক্রিজ করে গেছে এক্সপোনেনশিয়ালি, তাই এক্সের
যে সেই এক্সেসটা এখানে এসে অ্যাড হবে। তো আলটিমেটলি দিস ইজ দ্য কনসেন্ট্রেশন অফ মাইনরিটি ক্যারিয়ার এট আ ডিস্টেন্স এক্স, রাইট? এই সেম জিনিস যদি তুমি ইলেকট্রনসের ক্ষেত্রেও দেখো ইন দ্য হোলস ইন দ্য পি সাইড, দিস ইজ হাউ দ্য মাইনরিটি ক্যারিয়ার কনসেন্ট্রেশন ভ্যারিস উইথ ডিস্টেন্স। তো এটা আমাদের জানা প্রয়োজন, কারণ এটা আমরা আমাদের ডেরিভেশনে ইউজ করব। আচ্ছা, এবার যেটা বোঝার জন্য খুব ইম্পর্টেন্ট সেটা হলো কারেন্ট কম্পোনেন্টস আমার ডায়োডে কেমন, রাইট? এবার তোমাকে এটা বুঝতে হবে যে ইন আ ডায়োড ওয়েন ইউ আর অ্যাপ্লাইং, ধরো আমি করেছি, আমি এটাকে ফরওয়ার্ড বায়াস করেছি। তো ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে কিন্তু দেয়ার উইল বি ফ্লো অফ মেজরিটি ক্যারিয়ার্স, রাইট? মাইনরিটি ক্যারিয়ার্সের ফ্লো হবে, কিন্তু মাইনরিটি ক্যারিয়ার্স তো কিছু চলে আসবেই, কিন্তু মেইনলি দেয়ার উইল বি হিউজ ফ্লো অফ মেজরিটি ক্যারিয়ার্স। সেই কম্পোনেন্টটা কিভাবে নিজেদের মধ্যে ইন্টারপ্লে করে সেটা একটা দেখার বিষয়। এবার যখন তুমি জাংশনের থেকে অনেকটা দূরে আছো, say when you are in the p side of the pn junction diode and far away from the junction, আর তুমি একটা পোটেনশিয়াল অ্যাপ্লাই করে দিয়েছো, ধরো আমি ফরওয়ার্ড বায়াস করে দিয়েছি, সেটা যদি করে দিই তাহলে কিন্তু এই যে এই যে হোলসগুলো পি সাইডে আছে তারা কিন্তু একটা ড্রিফট এক্সপিরিয়েন্স করবে, তাই না? কারণ কি আমি একটা ফিল্ড অ্যাপ্লাই করেছি, আমি একটা পোটেনশিয়াল ডিফারেন্স দিয়েছি, সেই পোটেনশিয়াল ডিফারেন্সের জন্য কিন্তু আমার দ্য হোলস উইল স্টার্ট মুভিং টুয়ার্ডস দ্য ইনসাইড, রাইট? কারণ আমার বেরিয়ার পোটেনশিয়ালটা কমে যাচ্ছে, যদি সেইভাবে ভাবতে চাও। এবার তার মানে কি, ফার অ্যাওয়ে ফ্রম দ্য জাংশন দ্য কারেন্ট ইজ ডিউ টু ড্রিফট। তার মানে এই যে কম্পোনেন্টটা দেখো আমি যে লিখেছি, এটা হলো যেই আমি পোটেনশিয়াল অ্যাপ্লাই করেছি আমার কিন্তু হোলস হ্যাভ স্টার্টেড টু ফ্লো টুয়ার্ডস দ্য ইনসাইড, অ্যান্ড দিস ইজ ডিউ টু দ্য ড্রিফট অফ দ্য হোলস। ড্রিফট বলতে যেটা ডাইরেক্টেড মোশন ডিউ টু দ্য অ্যাপ্লাইড ফিল্ড, রাইট? তো দিস ইজ বিকজ অফ দ্য অ্যাপ্লিকেশন অফ ভোল্টেজ, আর তার জন্য এটা কিন্তু ড্রিফট কম্পোনেন্ট। তাই IHP ইজ দ্য ড্রিফট কারেন্ট। ড্রিফট কারেন্ট, দ্যাট ইজ দ্য মেজরিটি ড্রিফট কারেন্ট, মেজরিটি হোল ড্রিফট কারেন্ট, কারণ হোলস এখানে মেজরিটি, এই হোলসগুলো মুভ করছে ডিউ টু দ্য ফিল্ড, তাই এটাকে আমরা কি বলছি, হোল ড্রিফট কারেন্ট, বা ইট ইজ দ্য মেজরিটি ড্রিফট কারেন্ট, রাইট? এবার যখনই তুমি জাংশনের এখানে চলে এসেছো তখন কিন্তু অ্যাজ ইউ আর মুভিং ক্লোজার টু দ্য জাংশন দ্য এফেক্ট অফ দ্য ফিল্ড ইজ ডিক্রিজিং, রাইট? এবার ধরো তুমি যখন এই পয়েন্টে এসছো, এবার যখন তুমি এন সাইডে যখন হোলসগুলো ঢুকতে আরম্ভ করবে, এই এন সাইডে কিন্তু হোলের কনসেন্ট্রেশন খুবই কম, কিন্তু এইখানে কিন্তু হোলের কনসেন্ট্রেশন প্রচণ্ড বেশি, মানে প্রচুর হোল এসে এখানে জমায়েত হয়েছে। অন দ্য কন্ট্রারি এন সাইডে মাইনরিটি, হোল তো মাইনরিটি, তাই না? তাই এন সাইডে কিন্তু বাকি জায়গায় হোলের কনসেন্ট্রেশন খুব কম। তার মানে কি, এই যে ড্রিফট কারেন্টটা এবার কিন্তু যখন এই জাংশন ক্রস করলো, এখন কিন্তু ইট উইল ফ্লো লাইক ডিফিউশন কারেন্ট, মাইনরিটি ডিফিউশন কারেন্ট। কেন মাইনরিটি? কারণ হোলস ইনসাইডে মাইনরিটি। আর সেকেন্ড কথা হলো ডিফিউশন কেন? কারণ অ্যাজ দে আর অ্যাওয়ে ফ্রম দ্য এন্ড পয়েন্টস, তাই ফিল্ডের এফেক্টটা কমে গেছে। আর এখন যেহেতু একটা প্রচণ্ড গ্রেডিয়েন্টের সৃষ্টি হয়েছে, কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, এখানে আমার অনেক অ্যামাউন্ট অফ হোল, কিন্তু এগুলো দিকে আমার হোল যেহেতু খুবই কম, তাই কিন্তু এই মেজরিটি ড্রিফট কারেন্টটা জাংশনটা ক্রস করার সাথে সাথে মাইনরিটি ডিফিউশন কারেন্টে পরিণত হচ্ছে। তাই IHN ইজ দ্য মাইনরিটি হোল ডিফিউশন কারেন্ট, বা দ্য মাইনরিটি, মোদ্দা কথা মাইনরিটি ডিফিউশন কারেন্ট, রাইট? এই সেম ঘটনা এইদিকেও হচ্ছে, যেমন তোমাদের বললাম, ফার অ্যাওয়ে ফ্রম দ্য জাংশন the current is due to the drift motion of the electrons. তার জন্য সেই ড্রিফট মোশনের জন্য আমরা মেজরিটি হোল ড্রিফট কারেন্ট পাই। দ্য মোমেন্ট the electrons come closer to the junction, the effect of drift decreases and the effect of diffusion increases. যেহেতু পি সাইডে আমার নর্মালি ইলেকট্রনের কনসেন্ট্রেশন কম, কিন্তু অনেকটা ইলেকট্রন এখানে জমায়েত হয়েছে অন দ্য জাংশন, তার জন্য কিন্তু এটা আবার মাইনরিটি ডিফিউশন কারেন্ট হিসাবে ফ্লো করবে পি সাইডে, রাইট? সো দিস ইজ দ্য
কি এটা হলো ইলেকট্রন ডিফিউশন কারেন্ট, রাইট? এবার যেহেতু পিএন জাংশন, আই হোপ এতটা আন্ডারস্ট্যান্ডেবল। এবার যেহেতু পিএন জাংশন, এই যে ডায়োডটা এটা একটা সিঙ্গেল সিস্টেম, তো এবার একটা সিঙ্গেল সিস্টেমের বিভিন্ন পার্টে বিভিন্ন বিভিন্ন অ্যামাউন্ট অফ কারেন্ট তো ফ্লো করবে না। দ্য কারেন্ট থ্রু আউট দ্য ডায়োড হ্যাজ টু বি কনস্ট্যান্ট। তার মানে কি, এই যে প্রত্যেকটা পয়েন্ট, এই তার মানে সে কনস্ট্যান্ট কারেন্টটা কিন্তু I0 থ্রু আউট দ্য ডায়োড। তাহলে প্রত্যেকটা জায়গায় বেসিক্যালি কি, this current, that is the majority drift current plus the minority diffusion current add up করলে আমরা এই কনস্ট্যান্ট কারেন্টটা পাবো। তার মানে কি, কারেন্ট কম্পোনেন্টসগুলো ইন্টারপ্লে করছে, একটা বাড়ছে একটা কমছে, কিন্তু তাদের যে সামটা, দ্যাট ইজ দ্য নেট কারেন্ট অ্যাট অল পজিশন ইজ কনস্ট্যান্ট অ্যান্ড ইজ ইকুয়াল টু I0, রাইট? তার মানে কি, এই পজিশনেও ড্রিফট কারেন্ট প্লাস ডিফিউশন কারেন্ট, মানে মেজরিটি ড্রিফট কারেন্ট প্লাস মাইনরিটি ডিফিউশন কারেন্ট গিভস ইউ দ্য নেট ভ্যালু অফ I0। তাহলে যদি আমি কারেন্টটা ক্যালকুলেট করতে চাই, পিএন জাংশন ডায়োড দিয়ে কতটা কারেন্ট ফ্লো করছে ডিউ টু বায়াসিং, তাহলে আমি যদি যে কোনো একটা এক্সকে কনসিডার করি, ধরো x=x1কে কনসিডার করে যদি সেই পয়েন্টেই ড্রিফটার ডিফিউশন কারেন্টটা বের করে সেটাকে প্লাস করে দিই, তাহলে কিন্তু আমি সব জায়গাকার কারেন্টই পেয়ে যাব। আমার কিন্তু প্রত্যেকটা পজিশনে কারেন্ট বের করার কোনো প্রয়োজন নেই। আমি যে কোনো একটা পার্টিকুলার পজিশন, যে কোনো একটা পার্টিকুলার এক্স সিলেক্ট করব, আর সেইখানে কারেন্টটা কত বের করলেই আই ক্যান সে ইট ইজ দ্য কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্য এন্টায়ার ডায়োড, রাইট? এবার তাহলে প্রবলেমটা কি? প্রবলেম হলো, তুমি এই ড্রিফট কারেন্টের কম্পোনেন্টটা যখন বের করতে যাবে, ইট ইজ নট আ ট্রিভিয়াল কেস, কারণ ভেতরে ইলেকট্রিক ফিল্ডটা কি হচ্ছে না হচ্ছে সেটা কিন্তু ইজ নট ইজিলি ডিটারমাইনেবল, রাইট? তাহলে আমাদের মোটো কি থাকবে, আমরা সেটাকে যদি ডিফিউশনের থ্রু এক্সপ্রেস করতে পারি, যদি ডিফিউশন কারেন্টের সামেশন করে এক্সপ্রেস করতে পারতাম, তাহলে সেটা আমাদের সুবিধা হতো। সেই ক্ষেত্রে তুমি দেখো, যদি তুমি x=0 মানে এই বাউন্ডারিটাকে যদি তুমি কনসিডার করো, তাহলে কিন্তু সেই ড্রিফট কারেন্টটাকে আমরা বাদ দিয়ে দিতে পারি। সেটা কিভাবে? এইখানে কিন্তু এই পয়েন্টটা, এই যে দিস পয়েন্ট ইজ ইকুয়াল টু দিস, এই পয়েন্টটাকে তুমি কি বলতে পারো, হোল ড্রিফট কারেন্ট অ্যাট x=0। সিমিলারলি এই পয়েন্টটাকে কিন্তু আমি হোল ডিফিউশন কারেন্ট অ্যাট x=0 বলতে পারি। তার মানে এই পয়েন্টটাকে আমি ড্রিফটটা ক্যালকুলেট করতে যেহেতু আমার টাফ মনে হচ্ছে, তাই আমি সেটাকে কি করব, আমি হোল ডিফিউশন কারেন্টটা এই পয়েন্টে বের করব, সেটাই বেসিক্যালি তোমার হোল ড্রিফট কারেন্ট। তো যে কোনো একটা এক্সপ্রেশন বের করলেই হচ্ছে। সিমিলারলি এই পয়েন্টও যদি তুমি দেখো, এই পয়েন্টে কিন্তু ইলেকট্রন ডিফিউশন কারেন্ট ইজ ইকুয়াল টু দ্য ইলেকট্রন ড্রিফট কারেন্ট অ্যাট x=0। তাই এই পয়েন্টেও আমরা কি বের করব, ইলেকট্রন ডিফিউশন কারেন্ট। তার মানে x=0 ইজ দ্য অনলি পয়েন্ট যেখানে আমি যদি দুটো মাইনরিটির জন্য ডিফিউশন কারেন্ট বের করতে পারি, সেই দুটোকে অ্যাড করলেই কিন্তু আমি নেট কারেন্ট বের করতে পারবো। সো দ্যাট ইজ হোয়াট উই আর গোয়িং টু ডু, রাইট? কারণ এই পয়েন্ট আমরা জাস্ট কি করব, আমরা জাস্ট x=0 পয়েন্টে আমাদের কারেন্ট ডিউ টু দ্য মাইনরিটি ক্যারিয়ার্স ফ্লো কত সেটা বের করব। বের করলে লাইক ইউ নো, এই দুটোকে অ্যাড করলে আমি আমার নেট কারেন্ট পেয়ে যাচ্ছি। তো দ্যাট ইজ মাই স্ট্র্যাটেজি, রাইট? আচ্ছা, তো তাহলে সেই ডেরিভেশনটাতে চলে যাই। ডেরিভেশনটা করার আগে যেটা তোমাদের বলার, সেটা হলো কিছু কিছু অ্যাজাম্পশন ধরে নেওয়া হয়েছে। সেই অ্যাজাম্পশনগুলো তোমাদের, ইফ ইউ আর ফলোয়িং বি ঘোষ, ইট ইজ রিটেন ভেরি ক্লিয়ারলি। তো আমি এখানে লিখেছি যে এক হলো ইনজেকশন লেভেল অফ মাইনরিটি ক্যারিয়ার্স ইজ লো, মানে যেই মাইনরিটি ক্যারিয়ার এখান থেকে এইদিকে যাচ্ছে সেই ইনজেকশন লেভেলটা কম্পারেটিভলি লো। যদি লো না হয় তাহলে তোমার সেটা ড্রিফট কম্পোনেন্ট আবার ধরতে হবে। তো উই আর কনসিডারিং দ্যাট দ্য লেভেল অফ ইনজেকশন অফ মাইনরিটি ক্যারিয়ার্স ইজ লো, রাইট? আচ্ছা, অ্যাপ্লাইড ভোল্টেজ ইজ কমপ্লিটলি ড্রপড অ্যাক্রস দ্য ডিপ্লেশন রিজন। এই ডিপ্লেশন রিজনেই টোটালটা ভোল্টেজ ড্রপ ঘটে, বাকি জায়গায় কিছু হচ্ছে না। ডিপ্লেশন রিজনে কোনো জেনারেশন বা রিকম্বিনেশন হচ্ছে না। আর উইথ অফ দ্য পি অ্যান্ড এন রিজনস আর লার্জ কম্পেয়ার টু দ্য ডিফিউশন লেন্থ অফ দ্য মাইনরিটি ক্যারিয়ার্স। এই চারটে অ্যাজাম্পশন আমরা ধরে নিয়েছি। তো এবার তাহলে যে স্ট্র্যাটেজিটা আমরা বললাম সেইটা অনুযায়ী আমরা কাজ করব। তো ফার্স্ট আমরা ধরে লিখে নিচ্ছি লেট pn0, আমরা জাস্ট এন সাইডটা কনসিডার করছি, তাই হোলসের মুভমেন্টটা আমরা বের করব, আর ইলেকট্রনটা সিমিলারলি উই ক্যান ডু ইট, রাইট? সো লেট pn0 বি দ্য ইকুইলিব্রিয়াম
concentration of holes in n region, right? তো n রিজনে ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন অফ হোলস আগের থেকেই ছিল। এবার যেমন তোমাদের এক্ষুনি বোঝালাম সেটা হলো যে এবার হোলসগুলো ফ্লো করে কিন্তু এবার এখানে এন্টার করছে, তার মানে কি যেটা ইনজেকশন লেভেল অফ দ্য মাইনরিটি হোলস আর ইনক্রিজিং অ্যাবাভ দ্য ইকুইলিব্রিয়াম লেভেল। ইকুইলিব্রিয়াম লেভেল ধরো কম ছিল, PN0 ছিল, কিন্তু এখন কিন্তু অনেকটাই এন্টার করছে, রাইট? এবার আমরা বোল্টজম্যান স্ট্যাটিস্টিক্স থেকে বলতে পারবো, ফ্রম বোল্টজম্যান স্ট্যাটিস্টিক্স PN0 is equal to PN0 E exponential EV by KT। আচ্ছা, এটা আমি কি লিখলাম? বেসিক্যালি বোল্টজম্যান স্ট্যাটিস্টিক্স থেকে আমরা বলতে পারি যে যদি আমি পোটেনশিয়াল V অ্যাপ্লাই করি, ফরওয়ার্ড বায়াস V যদি অ্যাপ্লাই করি, তাহলে আমার ইকুইলিব্রিয়াম ভ্যালু অফ ম্যাগনেটিক এরিয়াস যদি PN0 হয়, তাহলে ভোল্টেজ অ্যাপ্লাই করলে আমার সেটা কতটা বেড়ে যাবে, রাইট? তার মানে আগে আমার এন সাইডে নাম্বার অফ হোলস ছিল হলো PN0, এবার আমি যেহেতু ভোল্টেজ অ্যাপ্লাই করেছি, বোল্টজম্যান স্ট্যাটিস্টিক্স আমাকে বলে দিচ্ছে যে তার জন্য আমার নতুন হোলের কনসেন্ট্রেশন কত, রাইট? তার মানে কি এই যে এখন নেট নাম্বার অফ হোলস যেটা এই এন সাইডের এই পয়েন্টে আছে সেটা কত? PN0। আই হোপ এটা বুঝতে পারলে তোমরা। কিছুই না, ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশনের একটা ভ্যালু থাকে, ভ্যালু অবভিয়াসলি আছে, ভোল্টেজ অ্যাপ্লাই করলে নতুন যে লেভেলটা হবে সেটা কতটা, সেটা আমাকে বোল্টজম্যান স্ট্যাটিস্টিক্স দিয়ে দিচ্ছে। তার জন্য x=0-তে আমার ভ্যালু অফ PN0, ভ্যালু অফ হোলস ছিল হলো PN0, এখন সেই টোটাল ভ্যালুটা বেসিক্যালি কত হয়ে গেছে? PN0 exponential EV by KT ডিউ টু দ্য অ্যাপ্লিকেশন অফ দ্য ফরওয়ার্ড বায়াসিং ভোল্টেজ, রাইট? আচ্ছা, তাহলে যেমন তোমাদের একটু আগে আমি বললাম যে এই যে আমার কনসেন্ট্রেশনটা x=0-তে ঢুকলো, এটার বেসিক্যালি দুটো কম্পোনেন্ট আছে। একটা হলো ইকুইলিব্রিয়াম ভ্যালু সেটা হলো PN0, আর আরেকটা হলো এক্সেস, যেটা ইকুইলিব্রিয়ামের ওপরে যেটা এক্সেস, তার মানে কি PN0 মাইনাস PN0, এই এক্সেসটা, তাই না? তার মানে যতটা কেরিয়ার ঢুকছে সেই কেরিয়ারটাকে বেসিক্যালি দুভাগে ভাগ করে নিলাম আমি। একটা হলো ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশনটা, আরেকটা হলো ইকুইলিব্রিয়ামের ওপরে যতটা আমার এক্সেস কনসেন্ট্রেশন আছে। এবার যেটা একটু আগের এক্সপ্লেনেশন থেকেই বোঝা যাচ্ছে, তাহলে এই যে এটা কিছুই না, এটা কিন্তু এক্সেস কনসেন্ট্রেশন ওভার ইকুইলিব্রিয়াম। এবার আমরা কি জানি, এই যে এক্সেস কনসেন্ট্রেশনটা ইট উইল ডিক্রিজ এক্সপোনেনশিয়ালি, রাইট? ফলোয়িং দ্য ল, যেটা একটু আগে বললাম। তাহলে আমার নতুন কনসেন্ট্রেশন কি বলে, এবার এটা যদি আমার এক্সেস কনসেন্ট্রেশন হয়, তাহলে ডিস্টেন্সের সাথে সাথে আমার এই এক্সেস কনসেন্ট্রেশনটা কীভাবে ফল করবে? ডিস্টেন্সের সাথে সাথে আমার এই এক্সেস কনসেন্ট্রেশনটা according to the rule that I have said, exp minus x by lp, রাইট? দেখা যাচ্ছে? তাহলে একটু আগেই আমরা যেটা বলেছি সেই হিসাবে দেখো, আশা করি বুঝতে পারছো। টোটালটা হোল যেটা ইনজেক্ট হয়েছে সেটার বেসিক্যালি দুটো ভাগ, একটা ইকুইলিব্রিয়াম আর ইকুইলিব্রিয়ামের উপরে এক্সেস। এই ইকুইলিব্রিয়ামের উপর এক্সেসটা উইল ডিক্রিজ এক্সপোনেনশিয়ালি উইথ ডিস্টেন্স ফলোয়িং দিস রুল। তার মানে কি, তাহলে যদি আমি এবার কোনো একটা পার্টিকুলার পয়েন্ট এক্সে হোল কনসেন্ট্রেশন বের করতে চাই, সেটা তাহলে কত হচ্ছে? দেয়ারফোর whole concentration at any distance x is, সেটাকে যদি PNX বলি, is equal to PN0 plus PN prime x, তাই না? কারণ ডিস্টেন্সের সাথে এক্সেসটা ফল করবে, কিন্তু আমার ইকুইলিব্রিয়াম তো ফল করবে না, ইকুইলিব্রিয়াম তো কনস্ট্যান্ট থাকছে। তাহলে দিস ইজ দ্য হোল কনসেন্ট্রেশন অ্যাট এনি ডিস্টেন্স x, আর তাহলে এটাকে যদি প্রপারলি লিখি, তাহলে PN0 প্লাস PN0 minus PN0 exp minus x by lp is equal to PN0 plus
এই পিএন এই যে এখানে যেটা আছে মানে যেটা যেই কনসেন্ট্রেশনটা ইনজেক্ট হয়েছিল সেটাকে আমরা এখান থেকে রিপ্লেস করে দিচ্ছি এই ইকুয়েশন 1 থেকে। তাহলে সেটা যদি রিপ্লেস করি আমরা কি পাচ্ছি, PN0 মানে সব কিছু আমরা ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশনের টার্মসে লিখছি, আর কিছুই না। এক্সপোনেনশিয়াল EV by KT minus 1 exponential minus x by LP, right? এক সেকেন্ড, আচ্ছা তো সেটা যদি হয় তাহলে আমরা কি পেয়ে গেছি, এটা একটা পার্টিকুলার ডিস্টেন্সে আমার হোলের কনসেন্ট্রেশন কত, তো সেটা যদি পেয়ে যাই তাহলে অবভিয়াসলি আমরা এখন কি করব, আমরা তার জন্য নেট কারেন্টটা বের করে ফেলতে পারবো, তাই না? তাহলে therefore whole diffusion current density at the junction, যেমন তোমাদের আগেই বললাম ডিফিউশন কারেন্ট ডেন্সিটি অ্যাড করলে আমরা তবেই নেট কারেন্ট পাবো যদি সেটা আমরা x=0 পয়েন্টে করি, মানে জাংশনে করি। তাহলে therefore the whole diffusion current density at the junction is given by JNP0 is equal to minus E dP dPn x dx। তাহলে আমরা যে কোনো একটা পার্টিকুলার পয়েন্টে হোলের কনসেন্ট্রেশনের এক্সপ্রেশন বের করে নিয়েছি, তারপরে সেটার জন্য ডিফিউশন কারেন্ট বের করছি, আমরা জাস্ট একটা পয়েন্টেই বের করবো, সেটা হলো x=0, কারণ সেটাই আমাদের প্রয়োজন, রাইট? তো ইউ উইল এন্ড আপ গেটিং E dP LP PN0 exponential EV by KT minus 1, রাইট? তাহলে এই সেম কাজ যদি সিমিলার কাজ যদি করো তাহলে তোমরা ইলেকট্রন ডিফিউশন কারেন্ট অ্যাট x=0 পেয়ে যাবে। ইট ইজ গিভেন বাই JNP0 is equal to E dN NP0 by LN। এক সেকেন্ড, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, এক্সপোনেনশিয়াল EV by KT minus 1, it is the expression due to the electron diffusion current at x=0। তাহলে নেট কারেন্টটা কি, নেট কারেন্ট হলো বা নেট কারেন্ট ডেন্সিটি ইজ ইকুয়াল টু J0 EXP EV by KT minus 1, where J0 is equal to লিখে নেবে সামনের এটা this plus this, রাইট? তো J0 পেয়ে গেছি মানে I0 কেও লিখতে পারবো, I=I0 exponential EV by KT minus 1, right, where I0 is equal to J0A. A is nothing but the area of cross section of the PN junction diode, right? তো এটাকে আমরা বলছি rectifier equation বা it is called the Shockley equation. It gives you the expression of current through a PN junction diode, right? এবার তাহলে এখানে তুমি দেখে নাও, যদি ফরওয়ার্ড বায়াসিং ভোল্টেজটা অনেকটাই বেশি হয় তাহলে we are left out with the current becomes when forward biasing voltage is high, তখন কিন্তু আমার কারেন্টটা এরকমই একটা এক্সপোনেনশিয়াল ফর্ম নিয়ে নিচ্ছে EV by KT, তুমি কারণ you can neglect the I0 thing. So the current rises exponentially at large forward bias, রাইট? এটা আমাদের দেখার বিষয়, কারণ আমরা এতক্ষণ ফিজিক্যালি জাস্ট বলছিলাম কারেন্ট বাড়বে কারেন্ট কমবে, এখন আমরা দেখছি সেটা। আর হলো যদি তুমি রিভার্স বায়াস করো, দ্যাট ইজ ওয়েন V ইজ ইকুয়াল টু যখন রিভার্স বায়াসের ম্যাগনিটিউডটা is much greater than KT by E, when the reverse bias magnitude is much greater than KT by E, তাহলে this gives you I is equal to minus I0, রাইট? তার মানে কি একটা রিভার্স স্যাচুরেশন কারেন্ট পাওয়া যায় যখন তুমি ইয়ে করছো, কি বলে নেগেটিভ রিভার্স বায়াস করছো, তখন কিন্তু কারেন্ট আর বাড়ছে না, কারেন্ট খুবই কম, I0 should be very less, but it is a constant value, so you get a reverse saturation current, right? আচ্ছা, তো যেহেতু আমরা তোমার গোটাটা ডেরিভেশন করার সময় কিন্তু রিকম্বিনেশন আর জেনারেশনের এফেক্টটা বাদ রেখেছিলাম in the depletion region, but that happens to a certain extent, তাই the corrected equation is basically given by I is equal to I0 exponential EV by eta KT minus 1, where eta is called the ideality factor, যেহেতু
আইডেল থেকে সরিয়ে দিচ্ছে। আইডেলি কোনো রিকম্বিনেশন হওয়া উচিত ছিল না বা জেনারেশন হওয়া উচিত ছিল না, যেহেতু সেটা হচ্ছে তাই ইট ইজ কল দ্য আইডেলিটি ফ্যাক্টর অ্যান্ড ইটস ভ্যালু ইজ বিটুইন 1 to 2, রাইট? আচ্ছা, তো এখান থেকে তাহলে যদি কারেন্ট আমরা যা ইনফারেন্স পেয়েছি তাতে যদি তাহলে এবার আমরা কারেন্টের ভেরিয়েশনটা ড্র করি। এইদিকে যদি আমার ফরওয়ার্ড বায়াস হয়, ফরওয়ার্ড বায়াস, এইদিকে ফরওয়ার্ড কারেন্ট লিখে নিও ইন মিলি অ্যাম্পিয়ার, এইদিকে রিভার্স কারেন্ট ইন মাইক্রো অ্যাম্পিয়ার, এইদিকে রিভার্স বায়াস। তাহলে যদি তোমরা এটাকে প্লট করতে চাও তাহলে আমরা এরকম একটা ব্যাপার পাই। কারেন্ট যত বাড়ছে এক্সপোনেনশিয়ালি বেড়ে যাচ্ছে, আর এই দিকে সামান্য ভেরিয়েশনের পর থেকে কিন্তু কারেন্ট কনস্ট্যান্ট। This is called the reverse saturation current, and this is the forward current which rises exponentially as at very high voltages. তো এটা গেল তোমার ডায়োডের থ্রু কারেন্ট কতটা কি পাস করছে না করছে। আচ্ছা, এবার কিছু কিছু কনসেপ্টস আসছে, সেটা হলো হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দ্য রেজিস্ট্যান্স। এবার ডায়োডের ক্ষেত্রে দুই রকমের রেজিস্ট্যান্স থাকে পিএন জাংশন ডায়োডের ক্ষেত্রে। একটাকে আমরা বলি স্ট্যাটিক রেজিস্ট্যান্স আর একটাকে আমরা বলি ডাইনামিক রেজিস্ট্যান্স, ঠিক আছে? ডায়োড রেজিস্ট্যান্স, ওকে। তো ছবিটা এখানে আরেকবার এঁকে নিই। অ্যাক্সেসগুলো বুঝেই নাও। এখানে হলো তোমার ফরওয়ার্ড বায়াস আর এখানে হলো কারেন্ট। এবার স্ট্যাটিক রেজিস্ট্যান্স বলতে কি বলছি? স্ট্যাটিক রেজিস্ট্যান্স বলতে কিছুই না, দ্য রেশিও অফ দ্য অ্যাপ্লাইড ভোল্টেজ টু দ্য কারেন্ট, রাইট? মানে এটা যদি ভি হয়, এটা যদি আই হয়, তাহলে স্ট্যাটিক রেজিস্ট্যান্স আর ইজ নাথিং বাট ভি বাই আই। তাহলে একটা পয়েন্টে, is it visible? Just a second, দাঁড়াও। Okay, so static resistance is nothing but the ratio of the voltage across the diode to the current flowing through the diode. আর এটার physical significance কি? এটা হলো the resistance that the diode offers to the direct current. তো ডাইরেক্ট কারেন্টকে যেই রেজিস্ট্যান্সটা অফার করে ডায়োডটা, সেটাকেই আমরা স্ট্যাটিক রেজিস্ট্যান্স বলি। And it is nothing but the ratio of the voltage across the diode to the current flowing through the diode, right? তাহলে তুমি যদি অরিজিন থেকে একটা লাইন ড্র করে নাও, সেটার স্লোপ কিন্তু তোমাকে রেজিস্ট্যান্স দিয়ে দেবে, ঠিক আছে? তো এক সেকেন্ড। আচ্ছা, এবার আর এখানে কিন্তু ডায়োডের ক্ষেত্রে মেইন যেটা ইম্পর্টেন্ট, দ্যাট ইজ নট দ্য স্ট্যাটিক রেজিস্ট্যান্স বাট দ্য এসি বা ডাইনামিক রেজিস্ট্যান্স। এবার যদি কারেন্টের কম্পোনেন্টটা পাল্টায়, মানে ধরো দ্য কারেন্টটা ধরো এই ভ্যালুর অ্যাক্রস করছে, ফ্লাকচুয়েট করছে, রাইট? তো সেই যে ফ্লাকচুয়েটিং কম্পোনেন্টকে যে রেজিস্ট্যান্সটা ডায়োড দেবে, দ্যাট ইজ কল্ড দ্য dynamic resistance, right? So dynamic resistance is nothing but the resistance offered by the diode to the changing forward current, ঠিক আছে? এবার তোমরা ছবি থেকে বুঝতে পারছো যে চেঞ্জিং কম্পোনেন্টকে কতটা রেজিস্ট্যান্স দেবে সেটা কিন্তু অপারেটিং পয়েন্টের উপর নির্ভর করবে। অপারেটিং পয়েন্ট বলতে যার অ্যাক্রসে ভ্যারি করছে। যদি এখানে ভ্যারি করে তাহলে চেঞ্জিং কম্পোনেন্টকে যে রেজিস্ট্যান্স দেবে, এখানে ভ্যারি করলে কিন্তু সেগুলোর স্লোপ টোপ সবই মানে ফাইন। আগে ডিফাইন করে নিই। তো দ্য ডাইনামিক রেজিস্ট্যান্স ইজ ডিফাইন্ড বাই ডেল্টা ভি বাই ডেল্টা আই। তার মানে কি, এই যদি আমার অপারেটিং পয়েন্ট হয় তাহলে তার অ্যাক্রস যতটুকুনের মধ্যে ভ্যারি করছে সেটা হলো আমার ডেল্টা আই, আর এই ভোল্টেজ যতটুকুর মধ্যে ভ্যারি করছে সেটা হলো আমার ডেল্টা ভি, and the AC resistance is given by delta V minus delta I, right? So it is nothing but the slope of this curve itself at that point. Operating point এর কাছে এই যে লাইনটার স্লোপ, মানে এই তোমার ক্যারেক্টারিস্টিক কার্ভটার যে স্লোপটা সেটাকেই মানে অ্যাপ্রক্সিমেটলি
স্ট্রেট লাইনের মতো ধরে যে স্লোপটা বেরোয় সেটা কিন্তু তোমার এসি ডাইনামিক রেজিস্ট্যান্স। এবার এখান থেকে খুব ভালো মতোই বোঝা যাচ্ছে যদি আমার অপারেটিং পয়েন্টটা পাল্টে যায়, মানে ধরো এখানে চলে আসলো, তাহলে কিন্তু অল্প কারেন্টের ভেরিয়েশনের জন্য আমার এটা অনেকটা বেশি। আবার সিমিলারলি এখানে কিন্তু আমার এই যত তুমি স্টিপার জায়গায় যাবে কারেন্ট অনেকটা ভ্যারি করবে, ভোল্টেজ কম ভ্যারি করছে, রাইট? তার মানে কি দ্য এসি ডাইনামিক রেজিস্ট্যান্স ইজ ভেরি মাচ ডিপেন্ডেন্ট অন দ্য অপারেটিং পয়েন্ট। It varies with the operating voltage across the diode, right? তো এটা গেল যদি তুমি গ্রাফিক্যালি সেটা বের করতে চাও, তুমি if you want to find the expression of AC resistance from the expression of current, you can obviously do that, কারণ আমরা জানি ফরওয়ার্ড কারেন্ট একটু আগে ডিরাইভ করেছি, ফরওয়ার্ড কারেন্ট is given by I is equal to I0 exponential EP by eta KT -1। এটাকে যদি ডেরিভেটিভ করি তাহলে আমরা পেয়ে যাব di ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু v is equal to ei0 eta kt ev by eta kt। এই এটা কিন্তু এক্সপোনেনশিয়াল, এই এটাকে যদি আমরা রিপ্লেস করতে চাই আমরা এখান থেকে রিপ্লেস করে দিতে পারবো is equal to ei0 by e by eta kt by I plus I0, right? Therefore R is given by dv di is equal to eta kt। আচ্ছা somehow কানেকশনটা চলে গেছিল, আচ্ছা যাই হোক dv di is equal to eta kt 1 by I plus I0, রাইট? আচ্ছা, তো ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে একটু হাই, সামান্য ফরওয়ার্ড বায়াস হাই হলেই I মাচ গ্রেটার দেন I0 কন্ডিশন রিচ করে যায়। সো R is equal to eta kt by E 1 by I, right? তাহলে this is the expression of the dynamic resistance offered to the forward current, right? এবার যদি তুমি রিভার্স বায়াসের ক্ষেত্রে এখানে পুট করো তাহলে এই এক্সপ্রেশনে in case of reverse bias I is equal to minus I0, তাই না? আমরা একটু আগে দেখেছি যে রিভার্স বায়াসের ক্ষেত্রে I minus I0 সমান হয়ে যায়। তো সেই ক্ষেত্রে কিন্তু আমার তাহলে ডাইনামিক রেজিস্ট্যান্স will be very high, right? এখানে পুট করে দেখো it will be nearly infinite। আইডিয়াল কেসে সেটা হওয়া উচিত, কিন্তু সেটা হয় না, কারেন্ট ফ্লো হয় কিছু। So all that can be said is for reverse bias the backward resistance is very high। So this is all about the diode resistances। এবার দেখি ডায়োডকে, তাহলে ডায়োডকে আমরা যেমন বুঝতে পারছি ডায়োড ইজ নট বিহেভিং লাইক এ কন্ডাক্টর, রাইট? তো মানে সেখানে তো আমরা ওহমস ল ইউজ করতে পারছি না ডাইরেক্টলি, কারণ it is not a linear device, right? It is a non-linear device। তো সেই ক্ষেত্রে ডায়োডকে how we will treat diode as a circuit element, diode as circuit element। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো আমরা দেখছি ডায়োডের ক্ষেত্রে রেজিস্ট্যান্স ভ্যারি করছে ভোল্টেজের সাথে সাথে, কারেন্টও যে পুরোপুরি লিনিয়ারলি বাড়ছে তা না। তো ইউ ক্যানট ট্রিট ইট ইউজিং ওহমস ল বিকজ ইট ইজ নট এ লিনিয়ার কম্পোনেন্ট। তো সেই হিসাবে তাহলে কারেন্টটা যখন ডায়োডটা সার্কিটে থাকবে সেটাকে আমরা কীভাবে হাউ উইল বি ট্যাকল দ্যাট, সেটা আমাদের জানতে হবে, রাইট? যে ক্যালকুলেশনস তখন কীভাবে কী করা সম্ভব, হাউ টু অ্যানালাইজ সার্কিট কন্টেনিং ডায়োড অ্যাজ এ সার্কিট এলিমেন্ট। তো সেই ক্ষেত্রে যেটা মোস্টলি যেটা আমরা করে থাকি সেটা হলো উই গো ফর দ্য পিস ওয়াইজ লিনিয়ার ইকুইভ্যালেন্ট সার্কিট। তো বেসিক্যালি ডায়োডের যে ক্যারেক্টারিস্টিক্সটা এরকম, সেটাকে আমরা ধরে নিই সামথিং লাইক দিস। তার মানে কি একটা লিনিয়ার মডেল ধরে নিয়েছি, এই V0 বা V গামা এটাকে যাই বলো, দিস ইজ নাথিং বাট দ্য বেরিয়ার পোটেনশিয়াল, যেটাকে আমাদের যেটার চেয়ে কম ভোল্টেজ হলে কোনো মতেই কারেন্ট ফ্লো হয় না, রাইট? তো সেটাকে আমরা ধরে নিচ্ছি, আর সেটার পরে আমরা এই কার্ভটাকে মোটামুটি লিনিয়ার একটা অ্যাপ্রক্সিমেটলি লিনিয়ার অ্যাজিউম করে নিই, ঠিক আছে? তো সেই হিসাবে আমরা এই সার্কিটকে কিন্তু অ্যানালাইজ করতে পারি। তার মানে কি, যদি তোমার
এখানে এইটাকে যদি তুমি কনসিডার করো তাহলে এখান থেকে কি বোঝা যায় যে যদি তোমার ফরওয়ার্ড ভোল্টেজটা V0 থেকে কম হয় তাহলে কিন্তু কারেন্ট কন্ডাক্ট করছে না, কারেন্ট নেই। যখন যদি V0 থেকে বেশি হয়, মানে যদি ব্যারিয়ার পোটেনশিয়ালের থেকে বেশি হয়, তাহলে কারেন্ট মোটামুটি লিনিয়ারলি ফ্লো করছে, রাইট? তার মানে এই যে যদি একটা ডায়োড, আচ্ছা তার আগে একটু দেখে ডায়োডের সার্কিট সিম্বল তো উই অল নো, রাইট? দিস ইজ ডায়োড, পিএন জাংশন ডায়োড, এটা পি, এটা ইনসাইড, দিস ইজ সার্কিট সিম্বল অফ আ ডায়োড। তাহলে এটাকে কিন্তু আমরা রিপ্লেস করতে পারি, মানে ধরো যদি এটাকে বুঝতে চাই তাহলে এটার অ্যাক্রসে ভোল্টেজ অ্যাক্রস দ্য ডায়োড, এটাকে যেখানে যদি আমরা ভোল্টেজ অ্যাপ্লাই করি তাহলে সেটা কিন্তু দুভাগে ভাগ করা যায়। এক হলো পোটেনশিয়াল বেরিয়ারটাকে ওভারকাম করতে ইউজ হবে, আর যেটা এক্সেস, যেটা এটার অ্যাক্রস যে পোটেনশিয়াল, এটার অ্যাক্রস যে ড্রপটা হবে সেটা একটা পোর্শন তো বেরিয়ার পোটেনশিয়ালকে ওভারকাম করতে লাগবে, রাইট? আর যেটা এক্সেস থাকবে দ্যাট উইল বি ড্রপ ডিউ টু দ্য ইন্টারনাল রেজিস্ট্যান্স। তাহলে হোয়াট আই মিন টু সে ইজ দ্য voltage V across diode, the voltage V across diode is the outcome of এক হলো VB বা V0 যা এখানে নাম দিয়েছে, আচ্ছা VB, আর দুই হলো ইন্টারনাল ড্রপ IR প্রাইম। তো এই অ্যাপ্রক্সিমেশনটা আমরা করে নিই যে তাহলে ডায়োডের অ্যাক্রস যে ড্রপটা, সেটা দুটো কারণ যেটা এক্ষুনি বললাম। একটা তো বেরিয়ার পোটেনশিয়ালের থেকে বেশি হলে, কম হলে তো কন্ডাকশনই হবে না, আর বেরিয়ার পোটেনশিয়ালের থেকে বেশি হলে ওই ড্রপ, বেরিয়ার পোটেনশিয়ালের যে ড্রপটা সেটা প্লাস ওটার যে একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে সেটার জন্য তো এই ড্রপটা, এই দুটোকে সাম করে আমরা যে নেট ড্রপ অ্যাক্রস দ্য ডায়োড সেটাকে কিন্তু অ্যাপ্রক্সিমেটলি বের করতে পারি। তাহলে যদি এই অ্যাজাম্পশনটা ধরি তাহলে প্র্যাকটিক্যাল ডায়োড, যদি এটা একটা প্র্যাকটিক্যাল ডায়োড হয় সেটা ক্যান বি রিপ্লেসড বাই দিস সার্কিট, যে একটা আইডেল ডায়োড, রাইট? একটা বেরিয়ার পোটেনশিয়াল VB আর তার একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স R প্রাইম। এই যে জিনিসটা আমি লিখেছি এটাকে কিন্তু আমি এটা দিয়ে ইয়ে করতে পারি। মানে কি, এটাকে এখানে কি ব্যাপার হচ্ছে, যদি ইনপুট ভোল্টেজ VB-র থেকে বেশি হয় তবে এই ডায়োডটা কন্ডাক্ট করবে। এটাকে আইডেল বলছি কারণ এটাকে আমি এখানে কোনো রেজিস্ট্যান্স রাখিনি, মানে এর কোনো রেজিস্ট্যান্স নেই, VB-র থেকে বেশি হলেই কন্ডাক্ট করবে রেজিস্ট্যান্সটা, আর অ্যাজ ইফ একটা ড্রপ হবে, মানে কিছুই না। একটা প্র্যাকটিক্যাল ডায়োডকে আমি, প্র্যাকটিক্যাল ডায়োডের ক্ষেত্রে তো এই ভোল্টেজ ড্রপ হয়, তো প্র্যাকটিক্যাল ডায়োডকে আইডেল ডায়োডের টার্মসে যদি আমি আঁকতে চাই তাহলে এটা হলো আমার সার্কিট, একটা আইডেল ডায়োড ইন সিরিজ উইথ আ with a battery of applying potential difference of VB plus একটা রেজিস্ট্যান্স R প্রাইম। এই একটা আইডেল ডায়োডকে কিন্তু আমি এটা দিয়ে অ্যাপ্রক্সিমেটলি একটা এটা দিয়ে সার্কিটটা এক্সপ্লেন করতে পারি। তার মানে ইট ইজ ওয়ার্কিং নাথিং বাট লাইক আ সুইচ, তাই না? যদি একটা সুইচ থাকে R প্রাইম VB-র থেকে বেশি হলে সুইচটা কন্ডাক্ট করবে, VB-র থেকে কম হলে তো অবভিয়াসলি সুইচ কন্ডাক্ট করছে না, আর তার একটা রেজিস্ট্যান্স আছে। তাহলে যখন আমরা ডায়োড কোনো সার্কিটে থাকবে আমরা সেটাকে তাহলে কিন্তু রিপ্লেস করব একটা ব্যাটারি উইথ অ্যাপ্লাইং ডিফারেন্স অফ VB আর একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স। যদি আইডেল ডায়োড হয় সেই ক্ষেত্রে ইন্টারনাল রেজিস্ট্যান্সটা আমরা আর দেবো না, আমরা শুধু ব্যাটারির সাথে ওটাকে যখন অ্যানালাইজ করব কোনো সার্কিট সেইভাবে অ্যানালাইজ করব। তার মানে যদি আমার কাছে এখন কোনো এক্সাম্পল নেই, কিন্তু যদি কিছু এরকম থেকে থাকে, ধরো RL আর এটা V, আর এটাকে যদি আমাকে অ্যাপ্রক্সিমেটলি অ্যানালাইজ করতে বলে তাহলে এটাকে আমি কিভাবে অ্যানালাইজ করব? আই উইল রিপ্লেস দিস বাই দিস VB, V, RL, এটা R প্রাইম, এটাকে জাস্ট এটা দিয়ে রিপ্লেস করে দিলাম। রিপ্লেস করে আই উইল অ্যাপ্লাই নর্মাল কারশফস ল, কারণ তারপরে আমরা কি বলেছি VB-র পরে ওটা নিয়ারলি লিনিয়ার, তার জন্য এবার আমরা সব ওহমস ল অ্যাপ্লাই করতে পারবো। তো ইট ইস অবভিয়াসলি অ্যাপ্রক্সিমেট মডেল, বাট দিস ইজ হাউ উই উইল অ্যানালাইজ আ সার্কিট কন্টেনিং আ ডায়োড, রাইট? আচ্ছা, তাহলে এত দূর হলো, এবার আমরা আজকের লাস্ট টপিকে যাই। সেটা হলো অনেকক্ষণ আমরা ফরওয়ার্ড কারেন্ট, ফরওয়ার্ড বায়াস নিয়ে ঘাটাঘাটি করলাম। এবার আমরা একটু রিভার্স বায়াসের কিছু জিনিসপত্র দেখি।
Zener diode. আচ্ছা, জেনার ডায়োড বলতে এবার কি বুঝি? তাহলে আমরা যদি ফিরে চলে যাই আমাদের কারেন্টের কার্ভ থেকে, এখন আর ফরওয়ার্ড বায়াসের দিকটা আঁকছি না, সেটা হলো এরকম একটা রিভার্স বায়াসের সাথে আমরা কারেন্টের ভেরিয়েশন দেখলাম। যখন রিভার্স বায়াস করা হয় তখন কারেন্টটা আর ভোল্টেজটা কীভাবে ভ্যারি করে। এবার যখন রিভার্স বায়াস ভোল্টেজটা প্রচণ্ড বেড়ে যাচ্ছে, তখন হঠাৎ কি দেখা যায়, কারেন্টটা প্রচণ্ড রাইজ করতে থাকে। একটু ভেরিয়েশনটা বাজে হলো, দিস লাইন, ওকে, দ্য রেড লাইন। তাহলে এই ঘটনাটা কখন ঘটছে? when the reverse bias voltage exceeds a certain limit, then suddenly the current increases. এবার নর্মাল যে ডায়োডগুলো থাকে তারা কিন্তু এই ভোল্টেজ আর ফাংশন করে না, পুরো টুরে যায়, রাইট? সো ইউ নিড স্পেশালি ডিজাইন ডায়োডস which has enough power dissipation capability so that it can work in this region. এই রিজিয়নটাকে আমরা কি বলি? ব্রেকডাউন রিজিয়ন। নর্মাল ডায়োডে যখন তোমরা এক্সপেরিমেন্ট করবে দেখবে একটা সার্টেন এক্সটেন্ডের ক্ষেত্রে ইউ উইল নট বি অ্যালাউড টু ইনক্রিজ দ্য ভোল্টেজ, রাইট? বাট ইন কেস অফ জেনার ডায়োড বলতে আমরা ওই ডায়োডগুলোকেই বলছি যেটা এই ব্রেকডাউন রিজনে ওয়ার্ক করতে পারে, রাইট? তো তাদের কিন্তু পাওয়ার ডিসিপেশন ক্যাপাসিটি অনেকটা বেশি, অ্যান্ড দে ক্যান ওয়ার্ক ইন দিস ব্রেকডাউন রিজন, অ্যান্ড দিস কাইন্ড অফ ডায়োডস আর কল দ্য জেনার ডায়োডস, যারা ব্রেকডাউন রিজনে ফাংশন করতে পারে। তাহলে ব্রেকডাউন রিজন বলতে কি বললাম? যখন রিভার্স বায়াস ভোল্টেজটা অনেকটা বাড়িয়ে দেওয়া হয়, তখন দেখা যায় there is a huge increase in reverse current. আর এই রিজনটাকে বলি ব্রেকডাউন রিজন। ডায়োডস অপারেটিং ইন দিস রিজন আর কল্ড জেনার ডায়োডস বা ব্রেকডাউন ডায়োডস। তো তাহলে কি এমন ঘটনা ঘটছে যে তোমার এরকম একটা enormous amount of current পাচ্ছি, সেটার কারণটা কি? আচ্ছা, এই ছবিটা আমি একটু ভালো করে এঁকে নিই, ছবিটা ভালো বুঝতে পারবে না তোমরা দেখে। এই তো ফরওয়ার্ড কারেন্ট। আচ্ছা, তাহলে এখানে দু ধরনের ঘটনা ঘটতে পারে এই এক্সেস কারেন্ট পাওয়ার জন্য। আমি এগুলো কিছু লিখছি না, জাস্ট একটু শুনে রাখো। একটা প্রসেস হতে পারে অ্যাভালাঞ্চ ব্রেকডাউন, আর আরেকটা হতে পারে হলো জেনার ব্রেকডাউন। হোয়াট এভার বি দ্য প্রসেস, আমরা ওই ডায়োডগুলোকে জেনার ডায়োডই বলি যারা এই রিজনে অপারেট করে। তাহলে অ্যাভালাঞ্চ ব্রেকডাউন বলতে কি, আই এম নট রাইটিং, প্লিজ লিসেন টু ইট কেয়ারফুলি। সেটা হলো যখন ভোল্টেজটাকে আমরা সাফিসিয়েন্টলি বাড়িয়ে দিই, তখন কি হচ্ছে, এবার the minority carriers who are crossing the junction, they can acquire sufficient energy from the field. ঠিক আছে, যেহেতু ভোল্টেজটা অনেকটা বাড়িয়ে দিয়েছি, ফিল্ডটাও জাংশনের অ্যাক্রস অনেকটা বেড়ে গেছে, আর মাইনরিটি ক্যারিয়ার্স যারা জাংশনটা ক্রস করছে, দে ক্যান অ্যাকোয়ার সাফিসিয়েন্ট এনার্জি ফ্রম দ্য ফিল্ড। আর এনার্জাইজড হওয়ার জন্য তারা কি করছে, দে ক্যান কোলাইড উইথ দ্য ক্রিস্টাল অ্যাটমসের সাথে কোলিশনের ফলে কোভ্যালেন্ট বন্ড ছিঁড়ে যাচ্ছে, ইলেকট্রনস বেরিয়ে চলে আসছে। এবার তার মানে কি, ইলেকট্রন হোল পেয়ারের ফর্মেশন হচ্ছে। এবার যেহেতু সেই ইলেকট্রন হোল পেয়ারের ফর্মেশন সেই হাই ফিল্ডের মধ্যেই হচ্ছে, তারা আবার হাই ভেলোসিটিতে সেপারেট করে যাচ্ছে, তারা আবার ক্রিস্টাল অ্যাটমদের সাথে কোয়েনসাইড করছে, সেখান থেকে আবার ইলেকট্রন হোল পেয়ার জেনারেট হচ্ছে। তার মানে কি হয়, অ্যাভালাঞ্চ অফ মাইনরিটি ক্যারিয়ার্স বা অ্যাভালাঞ্চ অফ carriers are created, and due to this enormous amount of new electron hole pair generation, we get a large reverse current. তাহলে এটা হলো অ্যাভালাঞ্চ ব্রেকডাউনের মেকানিজম, যেটা হলো due to collision of the minority carriers with the crystal atoms. They emit electrons and they ionize the atoms, they emit holes and electron pairs, and these separate out due to the intense field, and they further suffer collision and create more electron hole pairs, thereby creating an avalanche of minority carriers, causing a large reverse current.
এটা গেল হলো অ্যাভালেন্স ব্রেকডাউনের মেকানিজম। এবার তাহলে জেনার ব্রেকডাউন কখন বলছি, যখন তোমার পি সাইড বা এন সাইড অফ দ্য ডায়োড ইজ হেভিলি ডোপড, ডোপিং কনসেন্ট্রেশনটা যখন খুব বেশি, তখন আমার কি হচ্ছে, আমার ডিপ্লিশন রিজনের উইথটা খুব কম। সেটা যদি তোমরা ফিজিক্যালি বুঝতে নাও পারো, ইউ ক্যান গো টু দ্য এক্সপ্রেশন অফ দ্য উইথ অফ দ্য ডিপ্লিশন রিজন, যেটা আমরা আগের ক্লাসে ডিরাইভ করেছি। ওখানে দেখবে দ্যার ইজ ডিপেন্ডেন্স অন দ্য কনসেন্ট্রেশন, দ্য ডোপিং কনসেন্ট্রেশন। ডোপিং কনসেন্ট্রেশনটা খুব বেড়ে গেলে অটোমেটিক্যালি উইথটা কমে যাচ্ছে। এবার তো সেই জন্য কি হচ্ছে, উইথটা যেহেতু কমে যাচ্ছে, তাহলে রিলেটিভলি কম বায়াস দিলেও ইলেকট্রিক ফিল্ডটা কিন্তু একটা জায়গায় খুব ইন্টেন্স হচ্ছে। ইলেকট্রিক ফিল্ড ইজ বিকামিং ভেরি হাই ইন আ ভেরি স্মল রিজন, কারণ ডিপ্লিশন রিজনটা এবার খুব ছোট, কিন্তু সেখানে আমার কনসেন্ট্রেশন অফ ইমোবাইল ক্যারিয়ার্স খুব বেশি। তার জন্য অল্প ভোল্টেজ অ্যাপ্লাই করলেই কিন্তু একটা ইন্টেন্স ফিল্ডের ক্রিয়েশন হচ্ছে ইন আ ভেরি স্মল রিজন। এবার যেহেতু রিজনটা খুব স্মল, সেখানে খুব ইন্টেন্স ফিল্ড হওয়ার জন্য কিন্তু রিলেটিভ অ্যামাউন্ট অফ কোলিশন কম, কিন্তু ফিল্ডটা এতটাই ইন্টেন্স হয়ে যায় যে ডাইরেক্ট রাপচার অফ কোভ্যালেন্ট বন্ডস হ্যাপেন in the in this region. I repeat, in case of Zener diode, this happens when the P and N sides are heavily doped, and in that condition the width of the depletion region is very small, and even with application of quite a small amount of reverse voltage, huge strong field gets created, right? এবার যেহেতু ডিস্টেন্সটা খুব কম and the field is very intense, the probability of collision decreases, but the intense field causes direct rupture of the covalent bonds of the atoms, of the crystal atoms. Thereby এবার direct rupture হওয়ার ফলে কি হচ্ছে, সেই direct rupture is also happening in due to the direct rupture, enormous amount of electrons and holes are created, which causes a huge amount of রিভার্স কারেন্ট। এটা হলো জেনার ডায়োডের মেকানিজম, যেটা কিন্তু কোলিশন নয়, এবার ডাইরেক্ট রাপচার অফ দ্য কোভ্যালেন্ট বন্ড অফ দ্য অ্যাটমস। তো এই দুটো মেকানিজমে ব্রেকডাউন হয়। তো যেই মেকানিজমেই হোক না কেন, আমরা যেই ডায়োডগুলো এই রিজনে অপারেট করতে পারে সেটাকে জেনার ডায়োড বলি। আচ্ছা, তো এখানে আমি একটা ইম্পর্টেন্ট যেটা ব্যাপার আছে সেটা তোমরা একটু দেখে নেবে বইয়ের থেকে, যে টেম্পারেচার কোএফিশিয়েন্ট অফ জেনার ভোল্টেজ আর অ্যাভালেন্স ভোল্টেজ, তাদের যে ডিপেন্ডেন্স টেম্পারেচারের সাথে কোনটা বাড়ে কোনটা কমে সেটা একটু দেখে নেবে, ঠিক আছে? ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইট, ইটস নট দ্যাট টাফ। আচ্ছা, তাহলে আমরা জাস্ট এবার একটু জেনার ডায়োডের সার্কিটটা একটু অ্যানালাইজ করে আজকে ছেড়ে দেবো। সেটা হলো, আচ্ছা, জেনার ডায়োডের যদি আমি সিম্বলটা দেখতে চাই, ইট লুকস সামথিং লাইক দিস ইজ এ সার্কিট সিম্বল অফ জেনার ডায়োড, right? This is how you represent a Zener diode. এটা P side, এটা N side, কিছু না, সামনে একটা এরকম অ্যারোর মতো অ্যাড হয়ে যায়। আচ্ছা, এবার জেনার ডায়োডের তুমি ক্যারেক্টারিস্টিক কার্ভটা একটু দেখো। দে মেইনলি অপারেট, ওদের স্পেশালিটি হলো দে ক্যান অপারেট ইন দ্য রিভার্স বায়াস অ্যান্ড দে ক্যান কজ হেভি কারেন্ট, রাইট? এবার তুমি যদি ব্রেকডাউন রিজনটাকে ভালো করে দেখো, তাহলে তুমি দেখতে পারবে যে ব্রেকডাউনে চলে যাওয়ার পর কিন্তু কারেন্ট যতই তুমি বাড়াও, ভোল্টেজ অ্যাক্রস দ্য জেনার ডায়োড কিন্তু কনস্ট্যান্ট থাকছে। দিস ইজ আ ভেরি ইউজফুল কোয়ালিটি বা ক্যারেক্টারিস্টিক অফ আ জেনার ডায়োড, দ্যাট ইজ ইট ক্যান বি ইউজড অ্যাজ আ রেফারেন্স ভোল্টেজ। তুমি যদি কোথাও ভোল্টেজ কনস্ট্যান্ট রাখতে চাও, তাহলে তার প্যারালাল যদি তুমি একটা জেনার ডায়োড লাগিয়ে দাও, তাহলে কিন্তু কারেন্ট যতই ভ্যারি করুক একটা রেঞ্জের পরের থেকে, টু আ সার্টেন রেঞ্জ, একটা পার্টিকুলার রেঞ্জে কারেন্ট ভ্যারি করলেও কিন্তু ভোল্টেজটা পাল্টাবে না। তো জেনার ডায়োড ক্যান বি ইউজড অ্যাজ আ রেফারেন্স ডায়োড অ্যান্ড উই উইল অ্যানালাইজ ইট শর্টলি। তাহলে আর এখানে একটা মিনিমাম অ্যামাউন্ট অফ কারেন্ট, যেটাকে আমরা নি কারেন্ট বলি, দ্যাট ইজ IZK, এই নি কারেন্ট হলো অ্যাটলিস্ট এই মিনিমাম কারেন্টটা দেওয়ার পর থেকেই তুমি ব্রেকডাউন পাবে। এর থেকে যদি কম কারেন্ট ফ্লো করে ডায়োড দিয়ে, তাহলে কিন্তু you cannot use the diode as a reference diode. To use the Zener diode as a reference voltage diode, the current flowing through the Zener diode has to be greater than the knee current, right? আর
এই যে যে কারেন্টটা থেকে ব্রেকডাউন শুরু হচ্ছে সেটাকে আমরা কি বলি, এটা কোনো নাম নেই মেবি, ছাড়ো। তো all we are concerned about is the knee current. The current should not fall below the knee current for the Zener diode to work as a reference diode. আচ্ছা, তাহলে জেনার ডায়োডের ক্ষেত্রে যেটা তোমাকে এখনই বলছি, রেফারেন্স ডায়োড হিসাবে ইউজ করার জন্য কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্য জেনার ডায়োড হ্যাজ টু বি গ্রেটার দেন আইজেডকে। সিমিলারলি একটা পার্টিকুলার ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ কারেন্টও দিয়ে দেয় ম্যানুফ্যাকচারাররা, যার থেকে বেশি কারেন্ট পাস করলে কিন্তু আবার ডায়োডটা পড়ে যাবে। তার মানে টু ইউজ দ্য জেনার ডায়োড অ্যাজ আ রেফারেন্স ডায়োড, the current flowing through the Zener diode has to be greater than IZK and has to be less than IZM. এই কন্ডিশনটা কিন্তু সব সময় ফুলফিলড হতে হবে, রাইট? যদি তুমি সেটাকে একটা ভোল্টেজ রেগুলেটর হিসাবে ইউজ করতে চাও, তাহলে সেখানে আমরা লাস্ট এটা অ্যানালাইজ করে নিই ইউজিং আ Zener diode লাইক আ ভোল্টেজ রেগুলেটর অর আ রেফারেন্স ভোল্টেজ। তাহলে এই যদি একটা সার্কিট, সিম্পল একটা সার্কিট অ্যানালাইজ করব, এটা আমার লোড রেজিস্ট্যান্স RL, আমার IS কারেন্ট এখানে যাচ্ছে, এটা RS, এটা VI, এটা আমার জেনার ডায়োড, এখানে IZ কারেন্ট ফ্লো করছে, এখানে IL কারেন্ট ফ্লো করছে। My motto in this circuit is I want to use a Zener diode as a reference diode. তার মানে কি আমি কিন্তু এটার across এ constant voltage চাচ্ছি। constant voltage চাওয়ার জন্য, আচ্ছা, তো এমনি নর্মালি যদি এটাকে অ্যানালাইজ করি তাহলে IS is equal to IZ plus IL, right? IS is equal to, এটা হলো একটা রিলেশন তুমি যেটা এই পয়েন্টে কারশফস কারেন্ট ল অ্যাপ্লাই করলে পেতে পারো। যদি IS এর ভ্যালুটা জানতে চাই তাহলে IS is equal to VI minus VZ by RS, রাইট? জেনার ডায়োড কিন্তু আমরা সবসময় রিভার্স পোলারিটিতে মানে বায়াস করেছি, কারণ আমরা এই রিজনে ওকে রেফারেন্স হিসাবে কাজ করতে চাই। তাহলে এটা হলো আমার সেকেন্ড, আর IL বেসিক্যালি IL ইকুয়াল টু VZ by RL, তাই না? কারণ যেমন আমরা বলছি আমরা রেফারেন্স ভোল্টেজ হিসাবে ইউজ করতে চাই, তাই আমরা চাই VZ বা V রেফারেন্স এটা কনস্ট্যান্ট। তো তাহলে IL will be given by the voltage across this, that is equal to VZ by RL. তো তিনটে রিলেশন আমরা এই সার্কিট থেকে ইউজ করতে পারি, যখন যেটা বের করতে হবে সেই হিসাবে বের করতে পারবো, রাইট? তো from this we can write RS is equal to VI minus VZ by IS. এটা এখন আমরা ইউজ করবো, তাই আলাদা করে লিখলাম। এবার যেটা এখানে ডিসকাশনের বিষয় সেটা হলো, তোমরা দেখো এই কারেন্টের কিন্তু একটা আছে, কি বলে, একটা রেঞ্জ আছে। তো যেহেতু আমরা এটাকে ভোল্টেজ রেগুলেটর সার্কিট হিসাবে ইউজ করতে চাচ্ছি, তাই কারেন্ট হ্যাজ টু বি গ্রেটার দেন IZK, কারেন্ট হ্যাজ টু বি লেস দেন IZM। তার মানে কিন্তু এই RSকে কিন্তু আমরা যা খুশি রাখতে পারবো না। দিস RS will the value of RS has to be such that the current flowing through the Zener diode is greater than this and less than this. তার মানে RS এর একটা চয়েস অফ RS যখন তুমি করবে, RS cannot be less than RS min, তার মানে RS এর একটা মিনিমাম ভ্যালু থাকবে, সিমিলারলি RS এর একটা ম্যাক্সিমাম ভ্যালু থাকবে। তো দেখি সেই RS এর মিনিমাম আর ম্যাক্সিমাম ভ্যালুটা কত। এবার তাহলে ফার্স্ট কন্ডিশন যদি আমি IZM কে ধরি, মানে কারেন্টটা আমার ম্যাক্সিমাম কারেন্টের থেকে, এই যে কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্য ডায়োড শুড নট এক্সিড দ্য ভ্যালু অফ দ্য কারেন্ট ম্যাক্সিমাম রেটিং অফ দ্য কারেন্ট, রাইট? তো এবার IR আর যেহেতু ইনভার্সলি রিলেটেড, অবভিয়াসলি উই নো দ্যাট, তার জন্য ম্যাক্সিমাম কন্ডিশন অফ কারেন্টের থেকে আমরা কিন্তু মিনিমাম রেজিস্ট্যান্সের ভ্যালুটা পাবো, তাই না? তাহলে RS min is equal to, এই ইকুয়েশনটা আমরা ইউজ করছি। তাহলে এটা একটু বোঝার চেষ্টা করো, আমরা দেখতে চাচ্ছি রেজিস্ট্যান্সকে আমরা কতটা কমাতে পারবো। তাহলে আমাকে দেখতে হবে যে যাতে ম্যাক্সিমাম ভোল্টেজ দিলেও কারেন্ট যাতে IZM কে এক্সিড না করে, রাইট? তার মানে কি, যখন আমি RS মিনিমামটা বের করছি, মানে মিনিমাম রেজিস্ট্যান্সটা বের করছি, আমাকে খেয়াল রাখতে হবে রেজিস্ট্যান্সটা যাতে কোনো মতেই এর থেকে কম না হয়, তাহলে কারেন্ট বেড়ে যাবে। তাহলে আমরা ওয়ার্স্ট কেসগুলো ধরে নেব, যে আমার ভোল্টেজ ম্যাক্সিমাম হয়ে আছে, কারেন্ট ফ্লোয়িং থ্রু
এটা হলো IZM। আর মানে আমার ওয়ার্স্ট কেস কী হতে পারে, যে আমার এই ভোল্টেজটা ম্যাক্সিমাম হয়ে আছে আর এটার থ্রু কোনো কারেন্ট যাচ্ছে না। যদি এরকম কেস হয় তাতেও যেন IZটা IZMকে এক্সিড না করে। তার মানে দিস ইজ হোয়াট আই অ্যাম টকিং অ্যাবাউট। দেখো একটু আরেকবার লক্ষ্য করো, এই রেজিস্ট্যান্স, মিনিমাম রেজিস্ট্যান্সের ভ্যালুটা আমরা কীভাবে ক্যালকুলেট করব? অবভিয়াসলি এই এক্সপ্রেশন থেকে ক্যালকুলেট করছি। এবার এই এক্সপ্রেশন থেকে আমরা ওয়ার্স্ট কেসটা কী হতে পারে, যাতে কারেন্টটা আমার ম্যাক্সিমাম কারেন্টকে ক্রস না করে, তার মানে কি রেজিস্ট্যান্সটাকে আমি আরমিনের থেকে কমাতে পারবই না। এবার আরমিনটাকে তাহলে আমি কীভাবে ক্যালকুলেট করব? যখন ম্যাক্সিমাম ভোল্টেজ যাবে আর যদি জিরো কারেন্টও এই দিক দিয়ে যায়, তাও যেন এই কারেন্টটা ম্যাক্সিমাম কারেন্টকে এক্সিড না করে। তাহলে দিস ইজ দ্য কন্ডিশন ফর RS মেইন। সিমিলারলি যদি তোমরা RS ম্যাক্স মানে ম্যাক্সিমাম ভ্যালু অফ রেজিস্ট্যান্স, এর থেকে বেশি বাড়ালে IZকে থেকে কমে যাবে কারেন্ট, যদি সেটা ধরতে চাও তাহলে RS ম্যাক্স ইজ ইকুয়াল টু VI মিন, মানে মিনিমাম ভোল্টেজ দিচ্ছি, মিনিমাম ভোল্টেজ আর এখান দিয়ে ম্যাক্সিমাম কারেন্ট যাচ্ছে, সেই কন্ডিশন হলেও যাতে এই কারেন্টটা IZকে থেকে ফল না করে, তাই না? তার মানে মিনিমাম ভোল্টেজ যাচ্ছে, ভোল্টেজ ড্রপ VZ, এই IL দিয়ে ম্যাক্সিমাম কারেন্ট যাচ্ছে, কিন্তু সেই কন্ডিশনেও যাতে আমার এই ভ্যালুটা IZকে থাকে, যেন IZকে থেকে ফল না করে, which is nearly equal to VI min minus VZ divided by IL max. তো these are the expressions of RS min and RS max. একটুখানি লোড রেগুলেশন আর লাইন রেগুলেশনটা দেখে নেবে। লোড রেগুলেশন কিছুই না, যখন আমার VIটা কনস্ট্যান্ট থাকছে, RLটা ভ্যারি করছে, সেই কন্ডিশনেও ভোল্টেজটা কীভাবে কনস্ট্যান্ট থাকছে। আর লাইন রেগুলেশন ইজ নাথিং বাট, এবার RLটা ফিক্সড, VI ভ্যারি করছে, তখন কিছু না, জাস্ট এই এক্সপ্রেশনটার থেকেই তোমরা একটা লাইনই পেয়ে যাবে যে লোড রেগুলেশনে, যখন লোড রেগুলেশন হয় চেঞ্জ ইন DZ ইজ ব্যালেন্সড বাই চেঞ্জ ইন DL, আর যখন লাইন রেগুলেশন হয় চেঞ্জ ইন DS ইজ ব্যালেন্সড বাই চেঞ্জ ইন DZ। সেটা জাস্ট একটা লাইনেরই ক্যালকুলেশন, বইয়ে দেখে নেবে। অ্যান্ড আই থিঙ্ক দ্যাটস অল ফর টুডেজ ক্লাস। থ্যাংক ইউ।